ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ। দেশের ১৪০টি উপজেলায় ভোটকাল অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। রাঙামাটির জুরাছড়ি ও বরকলের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে এরই মধ্যে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। সোমবার সকালে জুরাছড়ি যক্ষা বাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টারে রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৭টি ও বরকলের ২টি দুর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। এদিকে উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে ১৪০ উপজেলায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে নির্বাচনের আগে পরে ১৪ দিন নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে ছুটির তথ্য জানানো হয়। ৮ই মে থেকে ৫ই জুন পর্যন্ত ৪ ধাপে দেশের সব উপজেলায় নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন। পরবর্তী ধাপগুলোর ভোট গ্রহণের দিনও সাধারণ ছুটি থাকবে। অন্যদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ দিনের জন্য বৈধ অস্ত্র প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগের ৭ এবং পরের ৭ দিন বৈধ অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করা যাবে না। প্রথম ধাপের ভোট গ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সকল সরঞ্জামাদি পৌঁছেছে কিনা এবং না পৌঁছে থাকলে সেটা কখনের মধ্যে পৌঁছাবে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা, কি দেখছেন নির্বাচনী পরিবেশ? হ্যাঁ, রাত ফলে আগামীকাল যে ৮ মে লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর যে দুইটি উপজেলা, এই প্রথম ধাপের এই দুইটি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুইটি উপজেলায় ১৪৩টি ভোট কেন্দ্র রয়েছে। ১৪৩টি ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে রামগতি এবং কমলনগর যে উপজেলা কমপ্লেক্স রয়েছে, সেখান থেকে কিছুক্ষণ পরে যে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলা পাঠানোর যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার বা যে পুলিশ, আনসার, যে বিজিবি বা র্যাব রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। অর্থাৎ শয় কেন্দ্রে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছে। তবে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানের সাথে। তিনি বলছেন যে এই ১৪৩টি কেন্দ্রে দুইটি উপজেলায় প্রত্যেকটি কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ বিবেচনা করে তারা বিভিন্ন ধরনের যে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে অন্য যে বাহিনী রয়েছে সেগুলোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে যেন সুস্থ ভোট করতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু আমি কথা বলেছি এখানকার যে রামগতি থানার যিনি ওসি রয়েছেন মুসলউদ্দিন এবং কমলনগর থানার ওসি এবং নির্বাহী কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে নির্বিঘ্নে ভোট নির্বিঘ্নে ভোট করার জন্য ভোটারদেরকে কেন্দ্রে যাওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না করতে পারে, নির্বিঘ্নে যেন মানুষ ভোট দিতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এই দুইটি উপজেলায় 11 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এর মধ্যে 9 জন হলো আওয়ামী লীগের যে নেতারা রয়েছেন 9 জন প্রার্থী, আর 2 জন রয়েছে, একজন হলো বিএনপি বহিষ্কৃত নেতা শরাফুদ্দিন আজাদ সোহেল রামগতি এবং কমলনগর রয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বহিষ্কৃত যিনি রয়েছেন খালেদ সাইফুল্লাহ। অর্থাৎ এই 31 জন চেয়ারম্যান, 31 জন প্রার্থীর মধ্যে 11 জন চেয়ারম্যান প্রার্থী, 6 জন ভাইস চেয়ারম্যান এবং 16 জন যে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। ভোটার সংখ্যা রয়েছে প্রায় 3,84,987 জন ভোটার রয়েছে। এরাই আগামীকাল ভোট প্রদান করবেন। অর্থাৎ মানুষও কিন্তু ভোট দেওয়ার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা দেখেছি, ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে। তবে কিছুক্ষণ পরে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু এই সরঞ্জাম যাবে, এমনটি এখানকার নির্বাচন কমিশন পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আগামীকালের উপজেলা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী আব্বাস হোসেন।
সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে এক প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে এক শিক্ষক ও 5 প্রিসাইডিং অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাদাই এলাকার একটি রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে তাদের পাওয়া না গেলেও রিসোর্ট থেকে সিসিটিভির ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ সদর থানায় একটা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের দায়ের করার পরে পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন এবং ইতিমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং 5 জন প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। প্রায় 23 লাখ টাকা সহ পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন সহ 10 জনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে চর ভবানীপুর থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে চর ভবানীপুর এলাকায় টহলের সময় চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন ও তার সহযোগীদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়িতে রাখা 2 ব্যাগ ভর্তি 22,82,000 টাকা জব্দ করা হয়। নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই টাকা বহন করা হচ্ছিল বলে দাবি র্যাবের। 6 মে দিবাগত রাত 12:30টার দিকে আমরা টহল চলাকালীন সময়ে আমরা একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, র্যাব বলছে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই টাকা বহন করা হচ্ছিল, তো অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আসলে আপনি জানেন যে গত রাতে কিন্তু র্যাব সুজানগর উপজেলা চর ভবানীপুর এলাকায় আসলে তারা টহল দিচ্ছিল। এরপরে কিন্তু তারা সন্দেহ করেন যে একটি গাড়িতে কিছু মানুষকে আসলে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর এক পর্যায়ে সেখান থেকে কিন্তু উপজেলা চেয়ারম্যান এবং যিনি প্রার্থী এবারের আগামীকালকের নির্বাচনে অংশগ্রহণ করছেন শাহিনুজ্জামান শাহিন সহ তার আরো 10 সহযোগীকে কিন্তু আটক করে। এর মধ্যে কিন্তু সুজানগর পৌরসভার 2 জন কাউন্সিলর রয়েছেন, 4 এবং 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন। তাদের কাছ থেকে আসলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্য থেকে প্রায় 23 লক্ষ টাকা উদ্ধার করে এবং পরবর্তীতে রাতেই তারা র্যাব ক্যাম্পে তাদেরকে নিয়ে আসেন এবং তাদের জিজ্ঞাসাবাদে র্যাব জানিয়েছেন যে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে যে তারা আসলে নির্বাচনে প্রভাবিত করতে বিভিন্ন এলাকায় তারা আসলে টাকা বিলি করছিল, এমনটি কিন্তু র্যাব আমাদেরকে জানিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু সেখান থেকে আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। আর এই বিষয়গুলো নিয়ে আমরা জেলা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদেরকে আটক করা হয়েছে আমি শুনেছি, তবে আইনি প্রক্রিয়ায় যেটি হয় সেটা হলো তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর এই মুহূর্তে উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন সহ যে আরো 10 সহযোগী আটকের তারা এখন র্যাব ক্যাম্পে আছেন। হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তাদের আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই একটি ব্যবস্থা করা হবে। এই ছিল আমার কাছে আসলে সুজানগরের আটকদের নিয়ে সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। উপজেলা নির্বাচনে এমপির স্বজনদের প্রার্থিতা ঠেকাতে সাংগঠনিক সম্পাদকের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে একথা জানান কাদের। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপির স্বজনদের নিবৃত্ত করতে সাংগঠনিক সম্পাদকেরা চেষ্টা চালাচ্ছে, তারা আরও সক্রিয় হবেন। গত নির্বাচনে অনেককে মনোনয়ন না দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, এবারও যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে সময় মতো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির কোনোদিনই আগ্রহ ছিল না, শেখ হাসিনাই গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছেন। শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে সরকার চেষ্টা করছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা চেষ্টা চালিয়ে যাবেন
তাদেরকে এ ব্যাপারে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে। যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। এদিকে সংসদে তোলা হয়েছে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল ২০২৪। আইনটি পাশ হলে অর্থ লেনদেনের ঝুঁকি ও অনিয়ম কমবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। সম্প্রতি শিক্ষামন্ত্রীও এর পক্ষে কথা বলেন। এবার জাতীয় সংসদে উঠল এই আলোচনা। আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা চাকরির বয়স আগামীতে বাড়াবো কি বাড়াবো না, বা কি বাড়ালে ভালো হবে কিনা, এটি আমার মনে হয় যে আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এটা নিয়ে অবশ্যই আমরা ভবিষ্যতে আরও আলাপ আলোচনা করার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। এরপর পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন ২০২৪ উত্থাপন করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। তিনি বলেন, আইনটি পাশ হলে মানুষ নিরাপদে আর্থিক খাতে সম্পৃক্ত হতে পারবে। লেনদেনের তৃতীয় পক্ষ হিসেবে ব্যাংক পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন, দায় দায়িত্ব নির্দিষ্টকরণ, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে এই ধরনের লেনদেনে গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে। তবে পাশ করার আগে আইনটি নিয়ে বিস্তারিত আলোচনার পরামর্শ দেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। এটা আরো এলাবোরেট যাতে পাবলিক আলোচনা হয় বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ফোরামে, যাতে মানুষের জানতে পারে এবং আমরাও এই বিষয়টা স্টাডি করতে পারি। এই বিলটা আমাদের কাছে যেহেতু আছে, স্টাডি করতে পারি। এইটাই সময়টা দেওয়ার জন্য আপনি বিলটা প্রত্যাহার করে একটা সময় দিয়ে প্রয়োজনে বাজেট সেশনে আপনি এই আইনটা আবার আনতে পারেন। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল নিয়ে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হলেও ভিসা জটিলতায় প্রায় ৬৬,০০০ যাত্রীর হজ আদায় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর আজই সৌদি দূতাবাসের ভিসা দেওয়ার শেষ দিন। এদিকে বিপুল সংখ্যক যাত্রী ভিসা না পাওয়ায় সৌদি আরবে অনেক এজেন্সি এখনও বাড়ি ভাড়াও করতে পারেনি। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে, ভিসা দেওয়ার সময় বাড়ানোর জন্য সৌদি দূতাবাসের সঙ্গে আলাপ আলোচনা চলছে। চলতি বছর বাংলাদেশের জন্য ১,২৭,১৯৮ জনের হজ কোটা দেয়া হয়েছিল। অতিরিক্ত খরচের কারণে সে কোটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত গাইডসহ বেসরকারিভাবে ৮০,৬৮৮ জন আর সরকারিভাবে ৪,৪১৮ জন সৌদি আরবে যেতে পারবেন বলে নির্ধারিত হয়। কোটা পূরণ না হওয়া সহ জটিলতা কাটছে না এবারের হজ যাত্রায়। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে হজ ফ্লাইট। ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনও সৌদি আরবে বাড়ি ভাড়াই করতে পারেনি। অন্যদিকে সব হজযাত্রীর ভিসা এখনও হয়নি। এসব নিয়ে দুশ্চিন্তায় হজ এজেন্সিদের সংগঠন হাব। হজ যাত্রীদের বাড়ি ভাড়ার ভিসা, এটাকে মোনাজ্জেম ভিসা বলে, এই ভিসা সময় মতো পাওয়া যায়নি। ঠিক সময় মতো বলবো না, এই ভিসা দেয়াই হয় নাই এবছর। তো এই প্রতিবন্ধকতার বা প্রতিকূলতার মধ্যেও প্রাইভেট এজেন্সিগুলি তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব জটিলতা কাটিয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কথা বলছে ধর্ম মন্ত্রণালয়। তাদের আশা, নিবন্ধন করা সব হজযাত্রী সৌদি আরবে যেতে পারবেন। হজ ব্যবস্থাপনার কোনো ঘাটতির বিষয়ে কোনো কিছু আমাদের কাছে মেসেজ আসেনি এবং কোনো এজেন্সির পক্ষ থেকেও বলা হয়নি যে তারা এই বিষয়ে কোনো জটিলতা বা কোনো বড় সমস্যা আছে। যে বিষয়গুলো আছে সেগুলো সকলই প্রক্রিয়াধীন। এসব হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানসহ ৩টি এয়ারলাইন্স ৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাবে ১২ জুন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবেদন পড়ে আছে শত শত। দিনের পর দিন ঘুরছেন রোগীরা। সক্ষমতা না থাকায় জাতীয় কিডনি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে না নতুন কোনো ডায়ালাইসিসের সিরিয়াল।
ফলে চরম বিপাকে নিম্ন আয়ের কিডনি রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে, ভর্তুকি দিয়ে কিডনি ইনস্টিটিউটের ডায়ালাইসিসের সেবা বাড়ানো হবে না। ডায়ালাইসিস নিতে মাসে 8 বার নরসিংদী থেকে ঢাকায় আসেন মানিক মিয়া। তার 2টি কিডনি নষ্ট। চিকিৎসার জন্য বিক্রি করেছেন অটোরিকশা, বসত ভিটা। 11 মাস আগে আবেদন করেও জাতীয় কিডনি ইনস্টিটিউটে সুযোগ পাননি ডায়ালাইসিসের। সবাই বাঁচতে চায়, আমিও চাই। সেন্টার কোম্পানির কাছে আবেদন করতেছি যাতে আমার শিডিউলটা দয়া করে দেয়, আল্লাহর হস্তে আমার সুযোগটা দেয়। মানিকের মতো অভিজ্ঞতা অনেক রোগীর। সিরিয়ালের জন্য মাসের পর মাস ঘুরে মারাও গেছেন অনেকে। 3 মাস ধরে করতেছি আমরা, বুঝছেন, আমরা জমা দিচ্ছি, আঙোটা নেয় না, জমা নিতে চায় না। আমার সামনে শিডিউল নিচ্ছে, আবার আর এক শিডিউল পাবো। কি ধরনের নাকি আমরা কি সাধারণ মানুষ দিয়ে কি আঙুর কোনো দাম নাই? সরকারি শিডিউল যদি পায় তাইলে চিকিৎসা করা সম্ভব হয়, আর নাহলে এই চিকিৎসা করা সম্ভব না। ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোরের সঙ্গে চুক্তি অনুযায়ী জাতীয় কিডনি ইনস্টিটিউটে বছরে 19,000 ডায়ালাইসিস করায় সরকার। প্রতি ডায়ালাইসিসে স্যান্ডোর পায় 3,000 টাকা। এর মধ্যে 560 টাকা দেয় রোগী, বাকিটা সরকার। তবে পুরনো রোগীদের সেবা দিতেই 19,000 ডায়ালাইসিসের কোটা শেষ। তাই বাধ্য হয়ে অনেক রোগী বেসরকারিভাবে 3,000 টাকায় ডায়ালাইসিস নিচ্ছেন। যারা আমাদের কিউতে আছেন তাদেরকে বলছি আপনারা সরওয়ার্দী, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, মিটফোর্ড এবং মুগদা এই জায়গায় যোগাযোগ করলেও এখন তারা সিরিয়াল পাচ্ছে। সো আমাদের এখানে এখনও অপেক্ষমান তালিকা অনেক দীর্ঘ। বছরে 50,000 ডায়ালাইসিস সেশন দেওয়ার সক্ষমতা আছে স্যান্ডোরের। তবে আর ভর্তুকি নয়, সব সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়াতে চায় স্বাস্থ্য বিভাগ। স্যান্ডোরের সিরিয়াল নেওয়া বন্ধ, ঠিক আছে। এটা আপনি জানেন স্যান্ডোর একটা প্রাইভেট পার্টনারশিপ পিপিপি চুক্তির মাধ্যমে চালু করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। আসলে পরে সেগুলো আমরা দেখেছি যে আসলে এগুলো নিয়ে কিছু জটিলতা আমরা সম্মুখীন হতে হয়েছে। এই জন্য পরবর্তীতে আমরা এই ক্ষেত্রে সতর্কতার সঙ্গে আগাচ্ছি। যেগুলো ডায়ালাইসিস আমরা আগে সকাল দুপুর দিতাম, আমরা অনেক জায়গায় চেষ্টা করতেছি এগুলোকে একদম রাত পর্যন্ত চালু সেবা দেওয়া যায় কিনা। জাতীয় কিডনি ইনস্টিটিউটের সরকারি মূল্যে ডায়ালাইসিসের জন্য আগের আবেদন জমা আছে 800-র মতো। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাকৃতিকভাবে নয়, মানুষের দ্বারাই সুন্দরবনে আগুন লেগেছে। মধু আহরণকারী মৌয়াল অথবা জেলে বা বনের বাইরে থেকে আসা লোকজনের মাধ্যমেই আগুন লাগতে পারে বলে ধারণা বন ও পরিবেশ গবেষকদের। তারা বলছেন, গেল 2 দশকে সুন্দরবনের একই এলাকায় 25 বার আগুনের ঘটনা ঘটেছে, যা রহস্যজনক। ঝুঁকিপূর্ণ এলাকায় ফায়ার স্টেশনের ব্যবস্থা রাখা জরুরি বলে পরামর্শ তাদের। শনিবার বিকেলের আগুন নিয়ন্ত্রণে এলো সোমবার দুপুরে। এ সময় পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনে পুড়েছে প্রায় 5 একর বনভূমি। সুন্দরবনের 4টি রেঞ্জের মধ্যে কেবল শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রতি বছর শুষ্ক মৌসুমে আগুন লাগে। প্রথমে 2002 সালে চাঁদপাই রেঞ্জে কটকা ও নাংলি এলাকায় আগুন লাগে। এরপর 2006 সালে আমরবুনিয়া, তারাবেকা, ঘুরিয়াখালী, পচাকুড়ালিয়া ও ধানসাগর এলাকায় 5 বার আগুনের ঘটনা ঘটেছে। 2002 থেকে 2021 সাল পর্যন্ত দফায় দফায় আগুন লাগে চাঁদপাই ও শরণখোলায়। গেল 2 দশকে 24টি অগ্নিকাণ্ড হয়েছে এখানে, যা মধু আহরণের সময় ও বর্ষার আগে বেশি ঘটছে। সুন্দরবন আগের চেয়ে আরও বেশি শুষ্ক। ওখানে যে আগুন ধরার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা কিন্তু ওখানে আছে। এছাড়াও হচ্ছে যে যারা জেলে এবং এই বাওয়ালি যাদের কথা বলছি আর কি, বা মাওয়ালি যাদের কথা বলছি, তাদের ধূমপানের কারণে অসাবধানতা বশতেও আগুন লাগতে পারে। পূর্ব সুন্দরবনের এই এলাকা কিছুটা উঁচু, তাই জোয়ার ভাটার পানি বনের ভেতরে প্রবেশ করে না। ফাল্গুন, চৈত্র, বৈশাখে শুকিয়ে যায় বনের গুল্মলতা, খালে থাকে না পানি। তাই শুকনা মৌসুমে আমরবুনিয়া সহ বনের ঝুঁকিপূর্ণ এলাকায় পানি প্রবাহের ব্যবস্থা করা জরুরি। পানির সোর্সটা অনেক দূরে, সেই জায়গাগুলোতে বেশ কিছু সংখ্যক যদি আমরা সাবমার্জ করে থাকি, তাহলে হবে কি, ফায়ার সার্ভিসের যে লোকজন এরা মেশিনটা নিয়ে জাস্ট ওখানে সেট করে দিয়েই কিন্তু পানি স্টার্ট করে দিতে পারে। সুন্দরবনে বারবার আগুন লাগার ঘটনায় জীববৈচিত্র্যের জন্য যথেষ্ট হুমকির। তাই একাধিক তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি বন ও প্রাণী গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল হামলার মুখে উত্তর রাখাইন থেকে 3 দিনে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত 128 সদস্য। এ সময় তাদের কাছে অস্ত্র গোলাবারুদও ছিল। বাংলাদেশি কর্মকর্তাদের বরাতে মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী জানিয়েছে, রোববার সকালে 2টি নৌকায় 88 জন বিজিপি সদস্য বাংলাদেশে ঢোকে। এর আগের 2 দিনে অনুপ্রবেশ করে বাকিরা। ইরাবতী জানায়, পালিয়ে আসা বিজিপি সদস্যদের টেকনাফের একটি সরকারি স্কুলে রাখা হয়েছে। তারা বিজিবির হেফাজতে রয়েছেন। বিজিবি কর্মকর্তারা জানান, বিজিপির 128 সদস্যের কেউই আহত নন বা তাদের কারো চিকিৎসার প্রয়োজন নেই। এর আগে গত 25 এপ্রিল মিয়ানমারে ফেরত পাঠানো হয় 288 সীমান্তরক্ষীকে। 11 মার্চের পর উত্তর রাখাইন থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ক্লাসে ঢুকে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে 2 হাত ভেঙে দিয়েছে বখাটে কিশোর চক্র। রোববার উপজেলার মুসাপুরের মদিনা বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক হাসান মুসাপুর জামিয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক। স্বজনরা জানায়, রবিবার শ্রেণীকক্ষে ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটে রাজু ও তার সঙ্গীরা। এ সময় শিক্ষক সোহেল ও হাসান বাধা দিলে বাগবিতণ্ডায় জড়ায় বখাটেরা। পরে বিকেলে শিক্ষক মোহাম্মদ হাসান বাড়ি ফেরার পথে রাজু ও নোমানের নেতৃত্বে 7-8 জন কিশোর গতিরোধ করে। পরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে 2 হাত ভেঙে দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহীর গোদাগাড়িতে এক কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের গোদাগাড়ির প্রেমতলী তদন্ত কেন্দ্র থেকে রাজশাহীর পুলিশ লাইন্সে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। ভুক্তভোগী কিশোর সোহানুর রহমান জানায়, শনিবার রাতে দোকান বন্ধ করে কয়েকজন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন সে। এ সময় 2টি মোটরসাইকেলে করে 4 জন পুলিশ সেখানে গিয়ে তাদের ফোন কেড়ে নেন। পরে তারা সোহানকে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে থাকা পদ্মা নদীর পাড়ে নিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে মাদক মামলার হুমকি দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ কিশোরকে ছেড়ে দেয়। পরে গোদাগাড়ি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ভয়ঙ্কর মাদক ইয়াবার বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। পঞ্চগড়ের বোদার বড়শশী সীমান্ত এখন এই ট্যাবলেট পাচারের নিরাপদ রুট। পুলিশের অভিযান ও মামলা দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না এই মাদক। গত 3 মাসে বিভিন্ন এলাকায় অভিযানে উদ্ধার করা হয়েছে 7200 ট্যাবলেট। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বাজার। সম্প্রতি এই বাজার থেকে 2400 ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া বাজারের 2 কিলোমিটার উত্তরের বড়শশী সীমান্ত দিয়ে ভারত থেকে আসে এই ট্যাবলেট। মাদকাসক্তরা ব্যথানাশক এই ট্যাবলেট ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার শুরু করায় দেশে উৎপাদন নিষিদ্ধ করা হয়। ভারতে 14-15 টাকায় বিক্রি হলেও দেশে প্রতি পিস বিক্রি হয় 200 টাকায়। 14-15 বছর বয়সে বাচ্চাগুলা নেশা পান করে। আমরা আপ্রান্ত চেষ্টা নিচ্ছি যে এই নেশাটাকে যে কিভাবে আমাদের ইউনিয়নে যেন বন্ধ হয়। একটি ছেলে তাকে 2 জন লোকে ধাওয়া করলো। ধাওয়া করে আমার দোকানের সামনে তাদেরকে ব্রেক করা হলো। ব্রেক করে তাদের ব্যাগগুলো সার্চ করা হলো। সার্চ করে দেখা যাচ্ছে যে অসংখ্য ট্যাবলেট। চিকিৎসকরা জানান, ট্যাপেন্টাডল সেবনে মানুষ বিষণ্ণ হয়ে পড়ে। এক পর্যায়ে দেখা দেয় আত্মহত্যা প্রবণতা। এটা শ্বাসকষ্টের জটিলতা, দীর্ঘস্থায়ী কিডনি এবং লিভারের ফেলিওর হতে পারে। এছাড়া যারা ট্যাপেন্টাডল দীর্ঘদিন ধরে খাচ্ছে তারা হঠাৎ করে বন্ধ করলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সহ বিষণ্ণতা এবং বিভিন্ন কাজে অনীহা সৃষ্টি হবে। ভয়ঙ্কর এই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। গত 3 মাসে ট্যাপেন্টাডল সহ 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সমস্ত ধরনের মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা ইতোমধ্যে আমাদের সব থানা এলাকায় যারা মাদকের ব্যবসা করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা তালিকা করেছি। দ্রুত এই মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে পঞ্চগড় হয়ে অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোল্ডেন রাইস ও বিটি বেগুন চাষাবাদে স্বাস্থ্যের পাশাপাশি কৃষি ঝুঁকিও রয়েছে বলে জানান পরিবেশবিদ ও কৃষিবিদরা। তারা বলেন, জিনগত পরিবর্তন করায় এসব সংস্কার করা ফসল স্বাভাবিক চাষাবাসের জন্য ক্ষতিকর। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তারা। তবে এর সাথে দ্বিমত জানিয়ে সাবেক কৃষি সচিব বলেন, গবেষণার মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবনী সময়ের চাহিদা, আর এসবই পরিবেশসম্মত।
ভারত ও ফিলিপাইনে অনুমতি না মিললেও কোনো গবেষণা ছাড়াই বাংলাদেশে কেবল জিনগত সংস্কার করা ধান বা গোল্ডেন রাইসের অনুমোদনে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে পরিবেশবাদী 5টি সংগঠন। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ নিয়ে মতবিনিময় সভায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। বক্তাদের দাবি, কার্যকর সাফল্য না মেলায় এর আগে বিতর্কিত বিটি বেগুনের চাষাবাদে তেমন আগ্রহ দেখায়নি কৃষকরা, আর এখন গোল্ডেন রাইস নামে নতুন ধানের অনুমোদনে চলছে তোড়জোড়। এতে বহুজাতিক কোম্পানিগুলোই হবে লাভবান। বেগুনের ক্ষেত্রে ছিল মনসান্টো পিছনে, এখন হচ্ছে সিনজেন্টা পিছনে। আমাদের দেশটাকে আমরা পরীক্ষার ক্ষেত্র হতে দিব কিনা বেগুন এবং ধানের মতন এমন অর্থকরী এবং আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত এমন দুইটি ফসলের সাথে। ভুট্টার জিন ধানের সংমিশ্রণ ঘটিয়ে নতুন জাতের উদ্ভাবিত গোল্ডেন রাইসের মাধ্যমে ভিটামিন ঘাটতি মেটানোর দাবি করা হলেও তা প্রমাণিত নয় বলে দাবি করেন এই কৃষি বিজ্ঞানী। প্রকৃতির উপর হস্তক্ষেপ করলে প্রকৃতি তার প্রতিশোধ নেয়। কাজে যেটা করা হচ্ছে, এই যে বিটি বিঞ্জাল এবং গোল্ডেন রাইস দুটোই কিন্তু আত্মঘাতী। এটা জেনেটিক্স বা সায়েন্সের চাইতে বেশি হলো বাণিজ্য। তবে সাবেক কৃষি সচিবের দাবি, জিনগত সংস্কার করা খাদ্যশস্যে ঝুঁকির চেয়ে বরং অনেক ভালো দিক রয়েছে। হাইব্রিড আমাদের দেশে রিলিজ হয়, তখনও কিন্তু এই পরিবেশবাদীরা একই রকম বক্তব্য দিয়েছিল যে কৃষকরা কোম্পানি নির্ভরশীল হয়ে যাবে, বিদেশের কাছে আমাদের বীজের সত্তা চলে যাবে। আজকে আমার দেশে সারা বছর আমরা সবজি পাচ্ছি, 17 কোটি মানুষের জন্য সবজি হচ্ছে, 17 কোটি মানুষের জন্য আমার আজকে ধান হচ্ছে, চাল হচ্ছে। সময়ের চাহিদা ও পরিবেশ অনুযায়ী নতুন নতুন জাতের উদ্ভাবনই কৃষির প্রাণ বলে মনে করেন এই কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঢাকায় কোরবানির হাট বসবে 22টি। এরই মধ্যে ঢাকা উত্তরের 7টি ও দক্ষিণের 2টি হাটের ইজারা দার নিশ্চিত হয়ে গেছে। 4টিতে এখন পর্যন্ত কেউ দরপত্র জমা দেননি। ঈদের দিন সহ 5 দিন বেচাকেনা চলবে অস্থায়ী হাটগুলোতে। সিটি কর্পোরেশনের আশা, এবার অন্তত 1.5 গুণ বেশি দর পাওয়া যাবে। আগামী মাসে কোরবানির ঈদ, এরই মধ্যে হাটের প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন। গাবতলী স্থায়ী হাট সহ ঢাকা উত্তরে বসবে 10টি। এর মধ্যে ভাটারা ও বসিলার জন্য কোনো দরপত্র জমা পড়েনি। গতবার দিয়াবাড়ি হাটের দর ছিল 1,90,00,000 টাকা, এবার উঠেছে 8,90,00,000 টাকা। আফতাবনগরে হাটের দর ছিল 1,67,00,000 টাকা, এবার উঠেছে 4,89,00,000 টাকা। কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের হাট সরকার নির্ধারিত দরের চেয়ে 20,000 টাকা কম দর পড়েছে। পর্যায়ক্রমে আমরা অবশ্যই 100% নিয়ম মেনেই তারপরে আমরা কাজগুলো করব। এই টোটাল হাটগুলোকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার পরে আমি একটি আমার প্রেস রিলিজ দিয়ে দিব কোন হাট কত দামে কারা কারা পেল এবং কত টাকায় পেলাম। গত বছর ঢাকা দক্ষিণে হাজারীবাগ হাটের দর ছিল 3,32,00,000 টাকা, এবার উঠেছে 6,06,00,000 টাকা। আর মেরাদিয়া হাটের দর 1 কোটি টাকা বেড়ে 3,72,00,000 টাকা। কমলাপুরের হাটের জন্য আগ্রহ দেখায়নি কেউ। আর যারা ইজারা দেন নিশ্চয় তারা হিসাবপাতি করেই দিয়েছে, তারা তাদের নিজস্ব লাভ লোকসান ইত্যাদি বিষয়গুলো, কিন্তু আমাদের রেট কিংবা আমাদের ইয়েগুলো কিন্তু পূর্বের মতোই আছে। রেভিনিউ আয়টাকে বিশেষভাবে রাজস্বটাকে সর্বোচ্চ আমরা করতে পারি, সর্বোচ্চ করে সেটি আমাদের ইয়ে থাকে আর কি। সিটি কর্পোরেশন বলছে হাটের ইজারার সাথে ভ্যাট, আয়কর ও পরিষ্কার বাবদ টাকা দিতে হবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে তার স্মৃতি বিজড়িত স্থানগুলো। শিলাইদহ, শাহজাদপুর ও পতিশরে চলছে নানা প্রস্তুতি। রবীন্দ্র জয়ন্তীর আয়োজন চলছে শিল্পীদের মহড়া। স্থানীয়দের সাথে অংশ নেবেন ঢাকা ও কলকাতার শিল্পীরাও। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ি চত্বরে আয়োজন করা হচ্ছে মেলার। এরই মধ্যে নানা পণ্যের পসরায় সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ।
নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহযোগিতায় যাত্রা শুরু করল বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তথ্য সংরক্ষণ ও সুরক্ষার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবাও ত্বরান্বিত হবে এর মাধ্যমে, জানালেন সংশ্লিষ্টরা। ডেটা স্টোরেজ ও ডিজাস্টার রিকভারি সেবায় দেশের একমাত্র সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড BDCCL। সেখানে থাকা তথ্য আরও সুরক্ষিত ও সহজ ব্যবস্থাপনার কাজ করবে ওরাকলের বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, প্রতিযোগিতামূলক পরিবেশ থাকলে মার্কিন কোম্পানিগুলো উচ্চমানের প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখবে। এমন উদ্যোগ একদিকে যেমন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে সাইবার নিরাপত্তা ও নাগরিক অধিকারের বিষয়টিও নিশ্চিত করেছে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, 2041 সালে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনের প্রধান ভিত্তি হবে সার্বভৌম এই ক্লাউড, যা আধুনিক অর্থনীতির জন্য ডিজিটাল অবকাঠামো মজবুত করার পাশাপাশি বাড়াবে সাইবার নিরাপত্তা। যে 56টা মন্ত্রণালয় আছে যারা ভিন্ন ভিন্ন ডেটা সেন্টার করার পরিকল্পনা করছিল, ভিন্ন ভিন্ন জায়গায় তাদের ডেটা রাখছিল কিংবা দেশের বাইরে বিভিন্ন ক্লাউডে রাখছিল, সেটা যাতে না রাখে আমাদের এই বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডেই অত্যন্ত নিরাপদে এবং রাখতে পারবে। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডের ব্যবহার সরকারি সেবায় বড় পরিবর্তন আনবে। পেপারলেস কার্যক্রম বাড়ার সঙ্গে কমবে কার্বন নিঃসরণ। এটি শুধু প্রযুক্তিগত মাইল ফলকই নয়, এটি আমাদের সরকারি সেবা গ্রহণের জন্য একটি রূপান্তরমূলক পদক্ষেপ। এর মাধ্যমে আমরা নতুন এক যুগে পদার্পণ করছি, যা ডিজিটাল ভবিষ্যতের জন্য সহায়ক হবে। এদিকে ক্লাউডে তথ্য থাকলে ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যাবতীয় সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে মাত্র 250 মিটার ড্রেনেজ ব্যবস্থার জন্য কেটে ফেলা হচ্ছে 4.5 কিলোমিটার এলাকার 258টি গাছ। শুধু তাই নয়, কোটি টাকার গাছগুলো বিক্রি করা হয়েছে নামমাত্র দামে। রাস্তার দুই পাশে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের লাগানো এসব গাছ নিয়ম বহির্ভূতভাবে বিক্রির অভিযোগ উঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। পরিবেশের এমন বৈরী আচরণের মধ্যে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহী গোদাগাড়ি সড়কের দুই পাশের 258টি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে জেলা পরিষদ। কোটি টাকার বেশি দামের গাছগুলো বিক্রি করা হয়েছে মাত্র 32 লাখ টাকায়। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের দাবি 1989-90 সালে গাছগুলো রোপণ করে তারা, অথচ তাদের কিছু না জানিয়ে কেটে ফেলা হয়েছে শতাধিক গাছ। গাছ কাটা বন্ধে চিঠি দেওয়ার পরও মানছে না জেলা পরিষদ। অধিকাংশ গাছই বিএমডি কর্তৃক রোপিত। জেলা পরিষদ যখন গাছগুলো নিলাম করে বা নিলামের ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমাদেরকে এই বিষয়ে কোনো তারা অবগত করে নাই। তারা একেবারে ফাইনাল স্টেজে গিয়ে আমাকে অবগত করেছে। জেলা পরিষদের দাবি, ভূমির মালিক যেহেতু জেলা পরিষদ, তাই গাছের মালিকও তারাই। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তা বিক্রি করা হয়েছে। এতদিন ধরে ওনারা বললেন না যে গাছ আমাদের রোপণ করা। 2 বছরের মধ্যে থেকে যে কোনো সময় তো বলতে পারতেন যে তাদের গাছ, এবং তাদেরকে আমরা চিঠিও দিয়েছি। এসব বিষয় নিয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক AKM গালিব খান। তবে উভয় প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তা নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন তিনি। এলাকাবাসী জানায়, 40-50 বছরের এসব গাছ কাটায় জড়িতরা প্রভাবশালী হওয়ায় কোনো প্রতিবাদও করতে পারছেন না তারা। এই অঞ্চলের জীববৈচিত্র্যের কথা বিবেচনায় নিয়ে এখনই তা বন্ধের দাবি তাদের। এই যে তাপমাত্রা বেশি লাগছে, আর গাছ থাকলে তো ওই তাপমাত্রাটা কম লাগতো। এই গাছটা না কাটাটাই ভালো, যেটা কাটেছে সেটা কেটে দিয়েছে, যেটা না কাটেছে সেটা যেন না কাটে। বিশেষ করে যেগুলো আপনার প্রাকৃতিক কারণে নষ্ট হয়েছে গাছ, সেটা কাটছে, মারা গেছে, ঠিক আছে। যেগুলো গাছ ভালো আছে সেগুলো গাছ কাটা তো এটা কোনো মানে হয় না। আমনুরা ঝিলিম বাজারের রাস্তার পাশে পানি নিষ্কাশনের জন্য 250 মিটার পাকা নালা নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এজন্য কয়েকটি গাছ কাটার প্রয়োজন হলেও 4.5 কিলোমিটার জুড়ে গাছ কাটার প্রয়োজন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজার রাফার পূর্বাঞ্চলে তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। অঞ্চলটি থেকে 1 লাখ বাসিন্দাকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার একদিন পর এই হামলা চালালো তেল আবিব।
এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হামাস। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও ইসরায়েল বলছে চুক্তিটি তাদের দাবি পূরণ করা থেকে অনেক দূরে রয়েছে। যদিও এই বিষয়ে আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব। নতুন যুদ্ধবিরতির চুক্তিতে ধাপ রয়েছে ৩টি। প্রথম ধাপের ৪০ দিনে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ জিম্মিরা এই ধাপে অগ্রাধিকার পাবেন। বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু হয়েছে। 10 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে 93 আসনে। মোট প্রার্থী 1351 জন। আহমেদাবাদে ভোট দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সুরাট বাদে গুজরাটের বাকি 25 আসনে ভোট গ্রহণ চলছে। সুরাটে কংগ্রেসের নীলেশ কুম্ভনির মনোনয়ন প্রত্যাখ্যানের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন বিজেপির মুকেশ দালাল। আর গান্ধীনগর থেকে লড়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্ণাটকে 14 আসনে ভোটে মূল লড়াই বিজেপি কংগ্রেসের। মহারাষ্ট্রে 11 আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতাসীন এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের। এছাড়া উত্তরপ্রদেশের 10 আসনে মূল লড়াই বিজেপি ও সমাজবাদী পার্টির। এদিকে পশ্চিমবঙ্গে 4, গোয়া, দাদরা ও দামান এলাকায় 2টি করে আসনে ভোট হচ্ছে। এ নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, তৃতীয় ধাপের নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য কি? দেখুন, তৃতীয় ধাপের নির্বাচন সকাল থেকেই শুরু হয়ে গেছে। অর্থাৎ 7টা থেকে এই নির্বাচন শুরু হয়েছে এবং ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। মূলত যে বিষয়টা রাজনৈতিক দলের বক্তব্য যে এই মুহূর্তে বিজেপি অনেকটা এমন ভাবে নির্বাচন করাতে চাইছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কিছু রাজনৈতিক দলের অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও ভোটের উপর লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ভোটের যে পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেইভাবে ভোটে কোনো সংঘাতের খবর নেই। কারণ আপনারা জানেন যে গুজরাটের 25টি আসনে এই মুহূর্তে নির্বাচন চলছে, কারণ গুজরাটে ভোট 25টি আসনে রয়েছে। এই 25টি আসনে নির্বাচন রয়েছে। এছাড়া পশ্চিমবাংলায় রয়েছে এই তৃতীয় দফায় 4টি আসন। একটা হচ্ছে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। এবং এছাড়া মোট 93টি আসনে এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের যে আসনগুলো, সেই আসনগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ এই আসনগুলোতে কম বেশি সেন্সিটিভ এলাকা রয়েছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে এবং সেখানে পুলিশ ফোর্সও রাখা হয়েছে। সকাল থেকে আমাদের কাছে যে খবর, তাতে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নজর রয়েছে, আমরা যদি রাজ্যের বাইরের দিকে নজর দিই, তাহলে নজর রয়েছে গুজরাটে অমিত শাহের কেন্দ্র। সেই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে, কারণ গত বছর 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকাই, তাহলে 5 লক্ষেরও বেশি ভোটে অমিত শাহ এই কেন্দ্র থেকে জিতেছিলেন। কিন্তু এবারে কি ফলাফল হবে, কারণ এবারে গুজরাট সবসময় একটা জিনিস পরিলক্ষিত হয় গুজরাটে, যে বিজেপির ওখানে একটা প্রাধান্য বেশি, কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই গুজরাট থেকেই কিন্তু তাদের রাজনৈতিক জীবনের উত্থান। তো সেই দিকে কিন্তু এবারে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে একটা নজর রয়েছে, কারণ যদি বিজেপির কোন সেকেন্ড ইন কমান্ড থাকে, তিনি হচ্ছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কেন্দ্রেই কিন্তু আজকের নির্বাচন চলছে, ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলছে। অন্যদিকে পশ্চিমবাংলার দিকে যদি নজর দিই, তাহলে পশ্চিমবাংলার দিকে দেখবো আমরা যে পশ্চিমবাংলার 4টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে এবং সেখানে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু ইতিমধ্যেই নজর কাড়া প্রার্থী রয়েছে। যদিও এই 4টি কেন্দ্রের পরে, অর্থাৎ 13ই মে যে নির্বাচন রয়েছে এবং 20শে মে এবং 26শে মে এবং লাস্ট যে 7ম দফা, সেটা হচ্ছে 1 জুন। এই 1 জুনের নির্বাচন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, 4টি আসনে নির্বাচন, অপ্রীতিকর ঘটনার খবর না পেলেও মূলত কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, ইভিএম মেশিন নিয়ে কিছু সমস্যা হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং এই ব্যবস্থা নেওয়ার ফলে এখনো পর্যন্ত সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা বা কোন রকম কোনো যে দুর্ঘটনার ঘটনা বা সংঘর্ষের ঘটনা এখনো আমাদের কাছে এসে পৌঁছয়নি। সকাল থেকে ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভোটের পার্সেন্টেজ কি সেটা এখনো পর্যন্ত দেননি। ভোটের পার্সেন্টেজ যখন এগুলো আমরা জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ, শাহজাদপুর ও পতিশরে চলছে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। শাহজাদপুরে 3 দিন ও শিলাইদহে 2 দিন ব্যাপী আয়োজন থাকলেও
প্রতিসরে এবার উপজেলা নির্বাচনের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে আয়োজন। কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে সিরাজগঞ্জের শাহজাদপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবীন্দ্র জয়ন্তীর আয়োজন সামনে রেখে চলছে শিল্পীদের মহড়া, সাজিয়ে তোলা হচ্ছে কাছারি বাড়িকে। 1890 থেকে 1897 সাল পর্যন্ত একাধিকবার শাহজাদপুরে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি ঘিরে রবীন্দ্র চর্চা হয় জেলায়। প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র জয়ন্তীর আয়োজনে স্থানীয় সংস্কৃতি কর্মীদের পাশাপাশি ঢাকা ও কলকাতার শিল্পীরা অংশ নেবেন। শাহজাদপুরে 3 দিন ব্যাপী আয়োজন থাকে, তো ওখানে আমরা নাচ গান আবৃত্তি সব কিছু নিয়ে উপস্থাপন করি। আমরা এখানে ছোটবেলা থেকেই এখানে আমরা অনুষ্ঠান করছি। বাইরে থেকে অনেক শিল্পী আসে, ঢাকা, সিরাজগঞ্জ সহ কলকাতা থেকে অনেক শিল্পী এখানে আসে এবং এবছরও আসবেন। তো আমাদের চেষ্টা থাকে যেহেতু বাইরের শিল্পীরাও থাকবে, তো আমাদের শাহজাদপুরের পরিবেশনাটাও যেন সেরকম ভালো হয়। সেজে উঠেছে নওগাঁর প্রতিসরের কাছারি বাড়িও। তবে উপজেলা পরিষদ নির্বাচনের কারণে এবার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। প্রোগ্রামটাকে একটু ছোট করে এটা বিকেল 3টা থেকে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান, তারপরে আলোচনা সভা, পরবর্তীতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আত্রাই শিল্পকলা একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি এবং রানীনগর শিল্পকলা একাডেমি শিল্পীদের পরিবেশনায়। কুষ্টিয়া শিলাদহের কুঠিবাড়িতে 25শে বৈশাখ সামনে রেখে 2 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশি বিদেশি দর্শনার্থীর আগমন উপলক্ষে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা। আর এই অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাকে কেন্দ্র করে আমাদের উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ডিসি মহোদয়ের সার্বিক নির্দেশনায় এখানে একটা নিরাপত্তা বলয় তৈরি করবে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ি চত্বরে আয়োজন করা হয়েছে মেলার। এরই মধ্যে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।